হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। তো আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 5-এ যে গল্পটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো লুসি মড মন্টগোমেরির লেখা আওয়ার রানঅ্যাওয়ে কাইট। তো এই গল্পটির যে ইউনিট 1 এবং ইউনিট 2 এবং ইউনিট 3 রয়েছে সে সমস্তটা লাইন বাই লাইন বাংলা অর্থ এবং তার পাশাপাশি ওয়ার্ড নোট এবং অ্যানালিসিসও আলোচনা করে দেবো এই একটা ভিডিওতেই। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর দেরি না করে শুরু। তো দেখো, প্রথমেই তোমাদের বইতে যেটুকু অথার সম্পর্কে দেওয়া আছে সেটা আগে দেখে নেব। লুসি মন্টগোমেরি 1874 টু 1942। তাহলে লুসি মন্টগোমেরি জন্মগ্রহণ করেছেন 1874 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1942 খ্রিস্টাব্দে। ওয়াজ আ ক্যানাডিয়ান অথার বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোবেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস। তাহলে তিনি হচ্ছেন একজন ক্যানাডিয়ান অথার, মানে কানাডার একজন লেখিকা বা কবি। তো তিনি বিখ্যাত তার যে নোবেল গুচ্ছ রয়েছে, সিরিজ অফ নোবেল গুচ্ছ, এবং যেটা শুরু হয়েছিল অ্যানি অফ গ্রিন গ্যাবলস দিয়ে, মানে এই নোবেলটা দিয়ে তার এটা শুরু হচ্ছে এবং এইটার জন্যই তিনি এতটা বিখ্যাত। সি রোট নিউমারাস নোবেলস। নিউমারাস কথার অর্থ হচ্ছে অসংখ্য। তিনি অসংখ্য নোবেলস মানে উপন্যাস লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, অ্যান্ড শর্ট স্টোরিজ অনেক ছোট গল্পও লিখেছেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তাহলে তিনি 1935 খ্রিস্টাব্দে ব্রিটিশ এম্পায়ারের নির্দেশে তিনি একজন অফিসার পদেও নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, এই গেল অথার সম্পর্কে। এবার দেখো এখানে তোমাদের যে গল্পটা, সেই গল্পটা সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। This short story is about a brother and a sister living on an isolated island with their father. বলছে এই গল্পটা হচ্ছে একটা ভাই এবং বোনকে নিয়ে যারা বাস করতো একটা আলাদা আইল্যান্ড, মানে মেন যে দ্বীপগুলো হয়, মানে মেন আইল্যান্ড থেকে একটু আলাদাভাবে কোনো একটা দ্বীপে বাস করতো তাদের বাবার সাথে। who through a series of incidents get reunited with their long lost relatives. তো যারা কিনা মানে হচ্ছে এই যে বাবা এবং যে ভাই বোনের কথা বলেছে তারা কি হচ্ছে যে সিরিজ অফ ইনসিডেন্টস মানে কিছু ঘটনার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বা বিচ্ছেদ থাকার সম্পর্কের সাথে তারা কিন্তু আবার রিইউনাইটেড মানে আবার সম্পর্ক যুক্ত হচ্ছে তাদের আত্মীয়র সাথে। রিলেটিভস মানে হচ্ছে আত্মীয়। ইট ইজ আ টাচিং টেল। এটা হচ্ছে একটা মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী টেল মানে হচ্ছে গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালুস অফ রিলেশনশিপ। যেটা তুলে ধরছে বা যেটা মানে আন্ডারলাইন্স মানে হচ্ছে তুলে ধরা বা জোর দিয়ে বলা, গুরুত্ব আরোপ করা আর কি। তো সেটা কিসের ওপর গুরুত্ব আরোপ করছে? ভ্যালু অফ রিলেশনশিপ, সম্পর্ক বা আত্মীয়তার যে গুরুত্ব সেটার ওপর কিন্তু খুব বিশেষভাবে জোর দিচ্ছে এবং গুরুত্ব আরোপ করছে। ইউনিট 1। Of course, there was nobody for us to play with on the big half moon. বলছে হ্যাঁ, এটা ঠিক যে সেখানে ওই বিগ হাফ মুনে যেখানে তারা থাকতো সেখানে কিন্তু তাদের সাথে খেলার মতো আর কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা যেটাই করতাম যেটাই খেলতাম আমাদের দুজনের মধ্যেই করতে হতো, মানে ওই ভাই বোন, এবং সেটা কিন্তু আর কেউ ছিল না যেহেতু, তাই জন্য তাদের দুজনের মধ্যে সমস্ত কিছু করতে হতো এবং তারা কিন্তু সেটাই করতো। ঠিক আছে, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা ওই বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করতাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। উই আর মানে এই যে উই করছে বারবার, তাহলে উইটা কারা কারা? বাবা, ক্লড এবং আমি এবং আন্ট এস্থার এবং মিমি অ্যান্ড ডিক। ঠিক আছে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু কি হতো বেশিরভাগ? আমি থাকতাম এবং বাবা এবং ক্লড। It is all on account of the kite that there are more of us. এবং এটা হচ্ছে একটা ঘুড়ি যার জন্য কিন্তু আমরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম বা একসাথে বসবাস করতাম একটা ঘুড়ির জন্য। এবং আমরা গল্পে দেখতে পাবো কি যে ঘুড়িটাই হচ্ছে মেন জিনিস, ওই জন্য তো কবিতার গল্পের নাম দিয়েছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট। তো আমরা গল্পটা পড়তে পড়তে সবটাই জানতে পারবো। ঠিক আছে, দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এবং যেটাই কি আমি তোমাদেরকে বলতে চাইছি বা বলতেই যাচ্ছি। এবার আমরা গল্পে ঢুকছি। দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন কিপার মানে রক্ষণাবেক্ষণ করতেন ওই যে বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস মানে যেখানে দেখবে বড় সেই
কি বলবো, লাইট হাউস মানে বড় এর মতো হয় যেখান থেকে কিনা জাহাজগুলো কোন দিকে আসছে না আসছে নাবিকদেরকে সিগন্যাল দেওয়া, বা এই যে ব্যাপার স্যাপারগুলো হয় যারা নেভি বা নাবিকদের কাজকর্ম করে থাকে, তো সেই তারা ভালো বুঝতে পারবে। তো সেখানকার যে লাইট হাউস সেখানে আমার বাবা কী করতেন, রক্ষণাবেক্ষণের কাজ করতেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি ছিলাম 11 বছরে। ক্লড ইজ 12, ক্লডের বয়স ছিল 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফরজেন ওভার, যখন শীতকালে ওই হারবার মানে হচ্ছে, হারবার কথার অর্থ হচ্ছে পোতাশ্রয়, যেখানে ওই জাহাজগুলো এসে নোঙর বেঁধে দাঁড়িয়ে থাকে, সেই জায়গাটার কথা বলা হয়েছে। তো যখন শীতকালে সেই জায়গাটা হারবারটা কি হতো, ফরজেন ওভার মানে বরফে ঢেকে যেত, তখন কি করতো তারা, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা আবার কিন্তু সে ওই আইসোলেটেড মানে আইল্যান্ড থেকে মেনল্যান্ডে ফেরত চলে আসতো তারা সবাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, এবং যখনই আবার বসন্তকাল চলে আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন কিন্তু আমরা আবার পুনরায় আমাদের যে আইল্যান্ড সেখানে ফিরে আসতাম। তাহলে কি হচ্ছে, উইন্টারে তারা কিন্তু মেনল্যান্ডে চলে যাচ্ছে, আবার স্প্রিং চলে এলে তারা কিন্তু আবার তারা নিজেদের যে আইল্যান্ড সেখানে ফেরত চলে আসছে। ঠিক আছে, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। বলছে ফানি পার্ট মানে এটা একটা মজার বিষয় ছিল, যখন কিনা স্প্রিংয়ের সময় যখন সেই মেনল্যান্ড থেকে আমরা আবার আমাদের আইল্যান্ডে ফেরত আসতাম, তখন সেখানকার মানুষরা কী করতো, সবসময় পিটেড মানে করুণা দেখাতো, যে তোমাদেরকে আবার ফেরত যেতে হবে, এরকম একটা বলে না, ইস তোরা আবার চলে যাবি, এরকম একটা ব্যাপার। They said we must be so lonesome over there with no other children near us. তারা এরকম বলতো যে আমরা আবার আমাদের ওই দ্বীপ শহরে গিয়ে বা দ্বীপে গিয়ে একা হয়ে পড়বো, কারণ সেখানে তো আমরা ভাই বোন ছাড়া আর তো কেউ নেই। এরকম হয়, দেখবে আমাদের পুজোতে বা যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমরা সবাই একসাথে বাড়ি যাই, এক জায়গাতে জমায়েত হয়, কিন্তু যখন আবার সেটা শেষ হয়ে যায় কি হয়, আমরা আবার নিজের নিজের জায়গায় একা একা হয়ে নিজের কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তখন আমরা বলি ইস বেশ কয়েকদিন একসাথেই ছিলাম, আবার সেই একা একা থাকা শুরু হয়ে গেল। তো এদের ক্ষেত্রেও সেই সেম ব্যাপারটাই হচ্ছে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। হ্যাঁ অবশ্যই আমি আর ক্লড এটা পছন্দ করতাম যদি আমাদের সাথে খেলার মতো আরও কেউ থাকতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভস হচ্ছে একটা খেলার নাম। তো কি বলছে, হ্যাঁ হ্যাঁ এই রান পাইরেট কেভস মানে এই পাইরেট কেভস খেলাটা ছিল খুবই কঠিন, এই দুজনের মধ্যে খেলাটা হয়তো খুব একটা ভালো হতো না। দেখবে অনেক অনেক খেলা আছে যেগুলো অনেকজন না হলে ভালো হয় না, হয়তো খেলা হয় দুজনে মিলে কিন্তু অনেকজন হলে খেলাটা আরও বেশি জমে যায়। তো এদের সেটাই কষ্ট হয় যে এই খেলাগুলো যদি আরও কেউ থাকতো তাহলে খুব ভালো হতো। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু কি বলছে, যখন তারা উইন্টারে ওই মেনল্যান্ডে থাকতো তখন কিন্তু সেখানকার যে ছেলে মেয়ে থাকতো তাদের সাথে কিন্তু এদের খুব ঝগড়া লাগতো যখন তারা যেত আর কি। সো ইট ওয়াজ পারহ্যাপ জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিখা মুন। কিন্তু তার থেকে তো ভালো যখন আমরা বিখা মুনে থাকি তখন আমাদের সাথে ঝগড়া করার মতো কেউ থাকে না, মানে দুই ভাই বোনে কিন্তু ভালো করেই খেলা করে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, আমি আর ক্লড কিন্তু কোনো দিনই নিজেদের মধ্যে ঝগড়া করতাম না বা করি। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা কিন্তু একদম শিওর ছিল বা নিশ্চিত ছিল যে বাবার আমাদের দুজন ছাড়া আর কোনো কিন্তু রিলেশন বা সম্পর্ক বা আত্মীয় ছিল না। এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত। এই আস মানে হচ্ছে ক্লড এবং নিজেকে তিনি বলছেন। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এবং এটাই কিন্তু আমার আর ক্লডের কাছে একটা কনফিউজড বা পাজেল মানে একটু চিন্তার বিষয় ছিল যে কেন এরকম। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে সবার কত আত্মীয় কত সম্পর্ক রয়েছে, হোয়াই হ্যাডেন্ট উই, কিন্তু আমাদের কেন নেই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি মানে যে আমরা একটা অন্য আইল্যান্ডে বাস করতাম মেনল্যান্ড ছেড়ে, তাহলে কি এটাই কারণ যে আমাদের কোনো রিলেশন নেই, মানে আমরা একটু বিচ্ছিন্নভাবে আলাদাভাবে থাকি, এটাই কি তার কারণ। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম যে যদি আমাদের একজন আন্ট মানে কাকা কাকিমা এবং কিছু খুড়তুতো ভাই বোন কাজিনস থাকতো তাহলে কতই না ভালো হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেসও করেছি, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইসড উই হ্যাডেন্ট। তো কিন্তু বাবাকে জিজ্ঞেস করার পর দেখেছি বাবা খুবই দুঃখিত বোধ করছে, এবং আমরা ভেবেছি কি যে এরকমটা বলা আমাদের উচিত হয়নি, তারপর থেকে আর তারা কিন্তু জিজ্ঞেসও করেনি।
হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, এবং তিনি বলেছেন যখন তারা জিজ্ঞেস করেছে বাবাকে যে বাবা এরকমটা কেন, আমাদের কোনো রিলেশনস বা কোনো আত্মীয় নেই কেন, রিলেশনশিপ নেই কেন, তো তখন বাবা খুব দুঃখিত বোধ করেছে এবং মানে খুব বিষণ্ণ হয়ে পড়েছেন, এবং তিনি নিজেই বলছেন কি যে এটা সব আমার কারণেই হচ্ছে। হি সেড মানে তিনি বাবা বলছেন যে এই সব কিছু আমার নিজের দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, কিন্তু ক্লড এবং আমি কিছুতেই বুঝতে পারতাম না যে তিনি এটা কি বলছেন, যে কেন নেই বা তিনি এত বিষণ্ণই বা হচ্ছেন কেন, এগুলোর কিন্তু কোনো উত্তর আমরা খুঁজে পেতাম। ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিখাম মুন ইন সামার। বিখাম মুনটা সামারে কিন্তু ভীষণ সুন্দর দেখাতো, মানে সব সময়। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা খুব সুন্দর থাকতো। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, যখন কি হতো ওই হারবার যে পোতাশ্রয়টা বললাম, তখন মানে গ্রীষ্মকালে কি হতো খুব নীল রঙের থাকতো এবং শান্ত থাকতো এবং হাওয়া দিত সুন্দর, এবং রিপলস মানে জলের যে তরঙ্গগুলো মানে খুব সুন্দর দেখাতো আর কি, নীল রঙের, দেখতে খুব ভালো লাগতো, এবং মানে আলটিমেটলি মানে সব কিছু মিলিয়ে ওয়েদারটা খুব সুন্দর থাকতো সামারে। এভরি সামার মানে প্রত্যেক গ্রীষ্মতেই উই হ্যাড সাম হবি, আমাদের কিছু না কিছু শখ বা আমাদের প্ল্যান থাকে না যে এই গ্রীষ্মে আমরা এটা করব, বা গ্রীষ্মকাল এলে আমাদের বিভিন্ন প্ল্যান, বিভিন্ন রকম কাজকর্ম পরিকল্পনা থেকে থাকে, তো এদের ক্ষেত্রেও সেম। ঠিক আছে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, আগের মানে গত গ্রীষ্মকালে যখন ডিক আর মিমি আসেনি, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ক্রেজি মানে হচ্ছে পাগল বা উন্মাদ হয়ে যাওয়া। আমরা কিন্তু ঘুড়ি নিয়ে খুবই একটা পাগলামো ছিল আমাদের মধ্যে, মানে ঘুড়ি নিয়ে আমরা পাগল ছিলাম। ঘুড়ি মানে হচ্ছে যেটা বলেছি আওয়ার রানঅ্যাওয়ে কাইট। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, তারা যখন মেনল্যান্ডে গেছিলো তো সেই মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেট প্লেন্টি অফ কাইটস, এবং আমরা আমাদের আইল্যান্ডে ফিরে এসে প্লেন্টি অফ কাইট মানে হচ্ছে অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অন দ্য আইল্যান্ড, ক্লড কী করতো ওই দ্বীপের একটা প্রান্তে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপব্রেকার ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, কী করতো ওই দ্বীপের একটা প্রান্তে ক্লড চলে যেত আর একটা প্রান্তে আমি থাকতাম, এবং আমরা কী করতাম একে অপরকে সেই নাবিকটা যেমন সিগন্যাল দেখায় জাহাজে চেপে, তো সেরকম ধরনের আমরা এই যে শিপব্রেকার ম্যারিনার্স সিগন্যালিং মানে এই খেলাটা খেলতাম। শিপব্রেকার মানে হচ্ছে ভাঙা জাহাজের যে হয় আর কি, নোঙর ফেলা থাকে এরকম ধরনের, তো যাই হোক এই ধরনের খেলা তারা কিন্তু ওই ঘুড়ি দিয়ে খেলতো। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা ঘুড়ি ছিল অনেক বড়, যেটা কিনা লাল কাগজ দিয়ে মোড়া ছিল বা কভার করা ছিল, সাজানো ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেম ফুল অন ইট, এবং সেই ঘুড়িটাকে আমরা কি করেছিলাম গোল্ড টিনসেল মানে দেখবে সোনালি কালার যেমন তারা দেখতে হয় না, সেরকমই সোনালি কালারে ছোটো ছোটো তারা হয়, যে দেখবে বিভিন্ন জায়গায় ডেকোরেশন করতে ওগুলো ব্যবহার করা হয়, তো তারাও সেই ঘুড়িটিকে ওই গোল্ড টিনসেল স্টার্স দিয়ে সাজিয়েছিল এবং সেখানে নিজেদের নাম লিখেছিল। কি লিখেছিল? ক্লড লিট অ্যান্ড ফিল্পা লিট বিখাম মুন লাইট হাউস, নিজেদের নাম ক্লড লিট অ্যান্ড ফিল্পা লিট বিখাম মুন। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন কি হচ্ছে খুব সুন্দর হাওয়া বইছে, একদম ঘুড়ি ওড়ানোর জন্য উপযুক্ত হাওয়া বইছে। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি শিওর ছিলাম না, আমি জানতাম না যে কীভাবে এটা ঘটলো, কি ঘটলো দেখো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা বের করে আনছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, আমি ধাক্কা খেয়ে পাথরে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। এটাই মানে বুঝতে পারিনি যে সে কীভাবে পড়লো। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোক, কী হলো যখনই সে পড়ে গেল তখনই তার কনুইটা ওই ঘুড়ির মধ্যে ঢুকে গেল এবং একটা বড় হোল মানে গর্ত তৈরি হলো, মানে ছিঁড়ে গেল আর কি। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, আমাদের খুব তাড়াহুড়ো ছিল কারণ আমরা চাইছিলাম যে এত সুন্দর হাওয়া বইছে এই হাওয়াটার মধ্যে ঘুড়িটাকে ওড়াতে, তো তাই জন্য আমাদের খুব তাড়াতাড়ি ছিল ঘুড়িটাকে কীভাবে ফিক্সড করবো বা সেই গর্তটাকে পূরণ করব। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা তাড়াতাড়ি করে ছুটে গেলাম কোথায় লাইট হাউসের দিকে কিছু পেপার বা কিছু কাগজ মানে খুঁজে আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে সেখানে আর লাল পেপার নেই, কারণ দেখো ঘড়িটা তো লাল কালারের, এবার সেটাকে যদি গর্তটাকে পূরণ করতে হয় তাহলে লাল পেপারই চাই, অন্য কোনো কালার পেপার দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, কিন্তু তারা জানতো সেখানে আর লাল পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, আমরা গিয়ে যেটাই চোখের সামনে প্রথমে হাতের কাছে পেলাম সেটাকে নিলাম। কি পেলো তারা? একটা মানে পুরনো চিঠি বুক কেসে পড়ে রয়েছে সিটিং রুমে, সেটাকেই তারা তাড়াহুড়োতে
হতে নিয়ে আসলো। উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। এবং সেই চিঠিটাকে ছিঁড়ে, এবার ধরো গর্ত হয়েছে, ঘুড়ি দুদিকে লাগাতে হবে, তাহলে বোথ সাইডে তারা লাগিয়ে দিল এবং আগুনে দিয়ে শুকিয়ে দিল। উই স্টার্টেড আউট অ্যান্ড আফ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড। এবং আমরা তাড়াতাড়ি ছুটে এসে আবার শুরু করলাম ঘুড়ি ওড়ানো। আর কি হলো, ঘুড়িটা যেন এত সুন্দর হাওয়া বইছে উপযুক্ত, তো সেই হাওয়ার মধ্যে ঘুড়িটা যেমন পাখি যেমন উড়ে যায় সেরকম করে উড়ে চলে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোট, মানে হাওয়াটা ছিল ভীষণ সুন্দর এবং সেটা যেন গর্জন করছিল। অল অ্যাট ওয়ান স্ন্যাপ, তখনই হঠাৎ করে একটা আওয়াজ হলো। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, সেখানে ক্লজ ছিল স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কট ইন হিজ হ্যান্ড। মানে ক্লড সেখানে দাঁড়িয়ে ছিল কীভাবে, তার হাতে সেই ঘুড়ি ওড়ানোর যে মানে এটা থাকে, কি বলে, লাটাই বলে বা সুতো বলে, সেটা তার হাতে ছিল এবং সে দাঁড়িয়েছিল লুকিং ফুলিশ, কিরকম একটা বোকা বোকা দেখতে লাগছিল, মানে বোকার মতো করে সে দাঁড়িয়েছিল। কেন? আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, কারণ হচ্ছে কি তাদের ঘুড়িটা উঠতে উঠতে সেই মেনল্যান্ডের দিকে চলে গেছে। ইউনিট 3, আ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার, এক মাস পরে একটা চিঠি বাবার জন্য এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, যখনই তার চিঠিটা পড়া শেষ হলো মানে বাবার, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখগুলো সেই মানে জলে ছলছল করছে, দেখে মনে হচ্ছে যেন তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইটস, তখন বাবা বলছেন তোমরা কি জানতে চাও তোমাদের সেই ঘুড়িটা যে উড়ে গেছিলো সেটা কি হয়েছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর বাবা আমাদের পাশে বসলেন এবং পুরো গল্পটা আমাদেরকে নারেট করলেন বা বললেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, বাবার একজন ভাই এবং বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, মানে বাবা কি করেছিল, তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিল। ইয়ার্স আফটারওয়ার্ড, মানে অনেক বছর, মানে কিছু বছর পর, হি ফেল হি ফেল সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং মানে অনেক বছর পর কি হলো, বাবার মনে হয়েছে যে কি সে দুঃখিত মনোভাব হয়েছে এবং সে ভেবেছে কি যে আমারই ভুল হয়েছে, তো এই ভেবে বাবা কিন্তু আবার ফেরত গেছিলেন। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং গিয়ে তিনি কি আবিষ্কার করছেন, দেখছেন যে তার ভাই মারা গেছে এবং তার বোনকে তিনি খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার অ্যান্ড এস্থার, তো এই মাত্র যে চিঠিটা বাবা রিসিভ করলেন এবং পড়ে তিনি হতভম্ব হয়ে গেলেন, সেই চিঠিটা ছিল কোথা থেকে, তার বোনের কাছ থেকে। তার বোন হচ্ছে আন্ট এস্থার, যার কথা আমরা আগে একবার কিন্তু ইউনিট 1-এ পড়েছি। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, সে আন্ট এস্থার হচ্ছে ডিক এবং মিমির মা। শি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড, তিনি হচ্ছেন একজন বিধবা মহিলা যিনি অনেক শত শত মানে হান্ড্রেডস অফ মাইলস মানে শত শত মাইল দূরে তিনি একটা আইল্যান্ডে বাস করেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, তো একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে একটু মানে ঘুরতে গেছিলো, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, তো তারা একটা ঘুড়ি ডিসকভার মানে আবিষ্কার করেছিল বা খুঁজে পেয়েছিল, যেটা কিনা গাছের একদম টপে মানে উঁচুতে আটকে ছিল। তো কি হয়েছিল, দেখলাম যে ঘুড়িটা মানে পাখির মতো উড়ে মেনল্যান্ডে চলে এসেছিলো, তো সেই ঘুড়িটা কিন্তু ডিক অ্যান্ড মিমি জঙ্গলে খুঁজে পেয়েছিল মেনল্যান্ডে। হোয়েন দেয়ার মাদার শ দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার সি টার্নড পেল, যখন ডিক আর মিমির মা মানে আন্ট এস্থার দেখলেন কি যে চিঠিটা মানে ঘুড়িটাকে চিঠি দিয়ে ফিল আপ করা হয়েছে সেই গর্তটাকে, তো সেই চিঠিটা তার মা দেখলেন এবং টার্ন পেল মানে একটু বিষণ্ণ হয়ে গেলেন, তিনি দেখে অবাক হয়ে গেলেন, মানে কষ্ট পেলেন আর কি। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, তিনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে সেই চিঠিটা যেটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। বুঝতেই পারছো গল্পটা কোথায় এসে দাঁড়ালো। ফিল্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিল্পা হচ্ছে তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, ক্লড হচ্ছে তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তারা বুঝতে পেরেছিল মানে তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা কে হতে পারি, মানে ওই যে নাম লেখা ছিল ক্লড লিট অ্যান্ড ফিল্পা লিট ওই যে চিঠি মানে ঘুড়ির মধ্যে। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিকাম মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং তারপর কি করলেন, তিনি সেই চিঠিটা দেখে ঘুড়িটা দেখে আবার একটা চিঠি লিখতে বসলেন তার ভাইকে, যেটা তার মানে আমাদের বাবা কি করছেন, রিসিভ করেছেন একটু আগেই, যেটা দেখে তো তিনি কষ্ট পাচ্ছেন, অবাক হয়েছেন। নেক্সট ডে, তার পরদিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার পরদিনে কী করলো, বাবা গিয়ে আন্ট এস্থারকে এবং ডিক এবং মিমিকে ফিরিয়ে আনলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এবং তারা তারপর থেকে সেখানেই থাকতে লেগেছিল। আন্ট এস্থার ইজ সাচ আ ডিয়ার, আন্ট এস্থার হচ্ছে খুবই প্রিয় এবং খুবই ভালো একজন। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক আর মিমি তো বলার মানে
এতটাই মানে তারা আনন্দদায়ক বা এতটাই তারা বন্ধুত্বপূর্ণ। জলি মানে হচ্ছে খুবই সবসময় হাসি খুশি থাকে এরকম, মানে বলা যাবে না এতটাই তারা ভালো। বাট দ্য বেস্ট অফ ইট অল ইটস দ্যাট উই হ্যাভ রিলেশনস না। এবং সবথেকে যেটা বেস্ট মানে সবথেকে যেটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি আমরা এখন সবাই একসাথে থাকি এবং আমাদের যে রিলেশনশিপ বা আত্মীয়তা সেটা আবার আগের মতো ফিরে এসেছে। আমরা এখন সবাই হ্যাপিলি একসাথেই থাকি। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। আমি আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটির যে 3টে ইউনিট সমস্তটা লাইন বাই লাইন ওয়ার্ড নোট সমস্ত কিছু বলে দিলাম। আশা করছি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি। তো যদি কোথাও কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে মানে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমি এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।